হ্যালো ভিউয়ার্স, আলো ডায়েরি চ্যানেলের পক্ষ থেকে আমি অঙ্কিতা। প্রতিদিন নতুন নতুন ভালোবাসার গল্প সবার আগে শুনতে চাইলে আমাদের আলো ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। কেমন? ধন্যবাদ। এইদিকে সাজো চলে যাওয়ার দুদিন পর আকাশ ও ইরার বিয়ে হয়ে গেল। 2 বছর পর ইরার কোল জুড়ে দুটো বেবি এলো, তাও যমজ, একটা ছেলে ও একটা মেয়ে। আর আকাশের পুরো পরিবার অনেক খুশি, কেননা ওনারা শেষমেশ আকাশকে ওর কাছে পেয়েছে, আর সাথে নাতি নাতনিদেরকেও। বন্ধু, কথা ছিল গল্পটা সিজন 2তে শেষ করে দেব, কিন্তু আপনাদের অনুরোধ সিজন 2 বের করলাম। তাই গল্পটা বুঝতে অসুবিধা হলে কমেন্ট করবেন, আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তাহলে চলেন এবার গল্পে ফেরা যাক। এখন আমরা আলোচনা করব আকাশের বিয়ে থেকে বাচ্চা হওয়া আগ পর্যন্ত কাহিনী। আপনারা জানতে পারবেন। তাহলে গল্পে আসি। একদিন জাফর ইকবালকে মেরে ফেলার পর একে ওখান থেকে চলে আসে। এইদিকে জাফর ইকবালকে মেরে ফেলে ওরা নিজেদের বাড়িতে চলে আসে। বাড়িতে আসার পর জানতে পারে আকাশের সাথে ইরার বিয়ে ঠিক করা হয়েছে। আকাশ, তাহলে চলে যাচ্ছি। কোথায় যাবি? এসেছিস যেহেতু তাহলে অপেক্ষা কর, সবটা ঠিক হলে যেতে পারবি। না রে, আমি যাই, দরকার হলে তোদের বিয়ের সময় আসবো। সত্যি তো? হ্যাঁ সত্যি, এখন আমি যাই রে। এইদিকে সাজো চলে যায়। অন্যদিকে ওদের বিয়ে ঠিক হওয়ার পর ইরার বাবা মা চলে যায়। ওনারা যাওয়ার পর আকাশ নিজের রুমে চলে যায়। তখনই ঈশা আসে। ভাইয়া আসবো কি? হ্যাঁ, তুই আসতে আবার পারমিশন লাগে নাকি? তা না, একটা কথা বলার ছিল ভাইয়া। কি কথা বল। সাজাপু তখন ওভাবে চলে গেল কেন? জানি না আমি কেন চলে গেল। ভাইয়া, আমার মনে হচ্ছে সাজাপু তোকে পছন্দ করে। কিন্তু ঈশা, আমার যে আর কিছুই করার নেই। তাছাড়া এখন এইসব কথা বলে কোনো লাভ নেই। তুই ঠিক আছিস, এতেই আমি খুশি। ভাইয়া, এখন বিয়ের 7 দিন বাকি, তাই কাল সকালে আমরা শপিংয়ে বের হব, ঠিক আছে? ঠিক আছে, তাহলে এখন তুই যা, আমি রেস্ট নিব। ঠিক আছে ভাইয়া। ঈশা ওখান থেকে চলে যায়। ঈশা চলে যাওয়ার পর আকাশের ফোনে কল আসে। তাও ইরা কল করেছিল, সেই জন্য আকাশ ইরার সাথে কথা বলে নেয় কখন কি করতে হবে না হবে এই নিয়ে। রাতের বেলায় আকাশ বাড়ি থেকে বের হয়ে সিবিআই অফিসে যায়। এখন আর আকাশের মুখে মাস্ক পরে যায় না, কারণ ওই মিশনটা শেষ হওয়ার পরেই এখন সবাই আকাশের চেহারাটা দেখেছে। অফিসে এসে আকাশ ওই দিনের মিশন সম্পূর্ণ জানতে চেয়েছিল। তখন অনেক কিছু আকাশ জানতে পেরেছিল। ওই দিন জাফর ইকবাল মারা যায়, কিন্তু মারা যাওয়ার আগে জাফর ইকবাল কার সাথে যেন কথা বলছিল, কিন্তু ওই কলটা কোন জায়গা থেকে এসেছিল তা এখনও ওরা কেউ জানতে পারেনি। সেই জন্য আকাশের মনে সন্দেহ ঢুকতে থাকলো। কেননা না জানি কোন বিপদ ওদের উপরে এসে ছোঁয়ায়, তা তো বলা যায় না। ওই রাতে অফিস করে আকাশ বাড়িতে চলে আসে। এসেই নিজের রুমে চলে যায়। পরের দিন সকালে আকাশ ঈশাকে নিয়ে শপিং মলে যায়। তার সাথেই ইরাও আসে ওই শপিং মলে। ভাইয়া, এরা এখানে কেন? আমি বলেছি, আসলে ও শপিং করবে তাই আসতে বলেছি। তাহলে আমি শুধু শুধু এলাম কেন? না আসাটাই তো আমার ভালো ছিল। হঠাৎ তোর কি হলো বলতো? এই যে আমি শুধু শুধু তোদের দুজনের মাঝে কাবাবে হাড্ডি হয়ে গেলাম। বেশি কথা না বলে ভেতরে চল। এইদিকে আকাশ ইরা ও ঈশাকে নিয়ে ভিতরে চলে গেল। ভিতরে গিয়ে আকাশ ওদেরকে শপিংয়ে পাঠিয়ে দিতে থাকে। শপিং শেষ করে আকাশ ওদেরকে নিয়ে বের হয়ে আসে। ইরাও গাড়িতে করে চলে যায়। অন্যদিকে আকাশ ঈশাকে নিয়ে চলে আসে। তখন খেয়াল করে আকাশ শপিং মল থেকে একটা গাড়ি ওদের পিছু নিয়েছে। তা আকাশ খেয়াল করে, কিন্তু পরক্ষণে ভাবতে থাকে সব শত্রু তো শেষ, তাহলে এটা কি মনের ফুল নাকি অন্য কিছু। ভাইয়া, কি ভাবছিস তুই? না রে বোন, কিছু না। তুই বাসায় যাবি, ভাইয়া একটা জায়গায় যাব। একটু আগেই তো। তাহলে এখন কোথায় যাবি? তুই চিন্তা করিস না, আমি রাতের মধ্যেই ফিরে আসব। কথাগুলো বলে আকাশ ঈশাকে গাড়ি থেকে নামিয়ে দিয়ে চলে যায়। আকাশ তখনও খেয়াল করে সে যেখানে সেখানে যাচ্ছে, গাড়িটাও ঠিক সেখানেই যাচ্ছে। এবার আকাশের বুঝতে বাকি রইল না এর ভিতরে নিশ্চয়ই কোনো রহস্য আছে। তাই আকাশ কায়দা করে গাড়িটা জঙ্গলের রাস্তার ভিতরে যেতে থাকলো। গাড়িটা অন্য রাস্তা দিয়ে চলে যায়। গাড়িটা চলে যাওয়াতে আকাশ আবারও অবাক হয়। তাই গাড়িটা ঘুরিয়ে বাসায় নিয়ে চলে আসে। এভাবে দেখতে দেখতে বিয়ের দিন চলে আসে। অনেক ধুমধামের মধ্য দিয়ে ওদের বিয়েটা সম্পূর্ণ হয়।
বিয়ের দিন রাতে ইরাকে অনেক সুন্দর করে সাজিয়ে বিছনায় বসিয়ে রাখে ঈশা। সাজকে নিয়ে বের হয়ে যায়। অন্যদিকে আকাশ যখন ভিতরে ঢুকবে তখনই ঈশা দরজার সামনে পথ আটকে দাঁড়ায়। ভাইয়া খালি হাতে তো ভিতরে ঢুকতেই দেওয়া যাবে না। তাহলে কি দিলে আমি ভেতরে যেতে পারবো? বেশি না, 10,000 পাউন্ড দে, সাথেই ভিতরে চলে যা। দেখ বোন, আমার 10,000 পাউন্ড অনেক বেশি হয়ে যাচ্ছে। তোর কাছে তো যথেষ্ট পাউন্ড আছেই, তাহলে কেন শুধু শুধু? দেখ ভাইয়া, এগুলো আমার জন্য না, এখানে অনেকে আছে, অনেক পরিশ্রম করেছে, আমি ওদের কথা বলছি। ঠিক আছে দেব, কিন্তু পাউন্ড তো আমার রুমে। আমি রুমে ঢুকে তোকে দিয়ে দেব, ওকে? ভাইয়া আমি না, তোমার বোন। একদম বোকা বানানোর চেষ্টা করো না, বুঝলে? তোমার ওয়ালেট আমার সাথেই আছে, তাই কোনো চালাকি নয়। আকাশের কোনো কিছু করার ছিল না। 10,000 পাউন্ড ঈশার হাতে ধরিয়ে দিয়ে ভিতরে ঢুকে দরজায় আটকে দেয়। দরজা বন্ধ করে আকাশ বিছনার পাশে গেলে ইরা বিছনা থেকে উঠে আকাশের পায়ে সালাম দিতে লাগলো। আকাশ ইরাকে উঠিয়ে বুকের সাথে মিশিয়ে নেয়, সাথে কোলে তুলে নিয়ে বিছনায় শুয়ে দেয়। কি করছো কি তুমি? মানে আমি বলতে চেয়েছি, তুমি এভাবে আমাকে বিছানায় এনেছো কেন? বিছানায় না আনলে কেন নিব? চলো না, আমরা দুজন চাঁদ দেখব। দেখাতে পারি একটা শর্তে। কি শর্ত? আমি তোমাকে কোলে করে নিয়ে যাব এবং আমি তোমাকে কোলে করে নিয়ে আবার চলে আসব, কিন্তু মাঝখানে তোমাকে কোল থেকে নামাবো না। 5 মিনিট তুমি ওখানে থাকবে, চাঁদ দেখবে, ব্যাস। ঠিক আছে, রাজি আমি। এরপর আকাশ ইরাকে কোলে নিয়ে বারান্দায় গেল। ওখানে ইরাকে চাঁদ দেখাচ্ছে। চাঁদের আলো ইরার মুখ পড়তেই ইরার মুখটা আরও সুন্দর লাগছিল। ওখানে দোলনা ছিল, তাই আকাশ ইরাকে নিয়ে দোলনাতে বসে পড়ে। তখনই কিন্তু ইরা আকাশের কোলেই ছিল। এরপর আকাশ একটা আংটি বের করে ইরাকে পরিয়ে দেয়। আংটি পেয়ে ইরা খুশিতে আকাশকে জড়িয়ে ধরে। ওয়াও, কত সুন্দর আংটিটা। সুন্দর তো হবেই, অনেক দোকান খুঁজে যে বের করেছি আংটিটা। এখন সময় শেষ, চলো রুমে যেতে হবে। এই বলে সে কোলে নিয়ে আবারও রুমে এনে বিছনায় শুয়ে দেয়। ইরা, তুমি এইগুলো চেঞ্জ করে নাও, আমিও চেঞ্জ হব। ঠিক আছে, তুমি তাহলে চেঞ্জ হয়ে নাও। আমি না, তুমি গিয়ে চেঞ্জ হয়ে নাও। ঠিক আছে, আমি গিয়ে চেঞ্জ হয়ে নিচ্ছি। ইরা ওয়াশরুমে চলে যায় চেঞ্জ হতে। অন্যদিকে আকাশ রুমে চেঞ্জ করে বসে আছে, সাথে নিজের কম্পিউটার নিয়ে বসে পড়ে কিছু কাজ করছে। ইরা বের হয়ে দেখে আকাশ কম্পিউটার নিয়ে বসে আছে, সেই জন্য আকাশের কাছে গিয়ে, এ কি, তুমি বসে আছো কেন? না, এমনি একটু কাজ করছিলাম। তোমার হয়ে গেলে চলো এবার ঘুমাই। চলো। আমি বিছানায় গেলাম, তুমি কম্পিউটার অফ করে আসো। আকাশ কম্পিউটার অফ করে বিছনায় চলে যায়। ওখানে গিয়ে ইরাকে নিয়ে শুয়ে পড়ে। ইরা আকাশের বুকে শুয়ে পড়ে। আকাশও ইরার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, সাথে নিজেদের মধ্যেও কথাবার্তা চলতে থাকে। সকালবেলা আকাশ ঘুম থেকে উঠে দেখে ইরা আয়নার সামনে বসে চুল গোছাচ্ছে। আকাশ বিছানায় শুয়ে ইরাকে অপলক দৃষ্টিতে দেখতে থাকলো। কিছুক্ষণ পর ইরা তা ঠিকই খেয়াল করলো। কি দেখো অমন করে? আমার একমাত্র বউকে দেখছি। নতুন করে দেখার কি আছে? আগে কি কখনো দেখোনি? দেখেছি তো, তবে এমনভাবে তো দেখিনি। তা মশাই, এবার দেখা হলে ফ্রেশ হতে যাও, নিচে নামতে হবে। ঈশা এসে ডেকে গিয়েছে। ঠিক আছে, আমি যাব আর আসবো। আকাশ ফ্রেশ হতে চলে যায়। এইদিকে ইরা সেজে বসে আছে, আকাশে আসার জন্য অপেক্ষা করছে। আকাশ ফ্রেশ হয়ে দেখে ইরার শাড়ি হাতে নিয়ে বসে আছে। কি ব্যাপার, শাড়ি হাতে নিয়ে বসে আছো কেন? পরবে না? তুমি তো জানো আমি শাড়ি পরতে পারি না। তাহলে আমি ঈশাকে বলছি। আরে বুদ্ধু, ঈশা তো নিজেও শাড়ি পরতে জানে না, তুমি তো জানো, তাই তুমি পরিয়ে দেবে শাড়ি। তাহলে তুমি আমাকে হেল্প করো। এই নাও, শাড়ি এবার পরিয়ে দাও। আকাশ ইরার হাত থেকে শাড়িটা নিয়ে পরিয়ে দিতে থাকে, সাথে আকাশের স্পর্শে ইরা অনেকটা কেঁপে ওঠে। যেন মনে হচ্ছে আকাশের স্পর্শে ইরার হার্টবিট অনেক বেড়ে গিয়েছে। আকাশ শাড়িটা পরানো শেষ, এবার শুধুমাত্র কুচিটা ঠিক করে দিতে পারলে শাড়ি পরানো শেষ হয়ে যাবে। এই নাও, এবার এটা ভেতরে ঢুকিয়ে নিলেই হয়ে যাবে। তুমি ঠিক করে দাও। সব কিছু কি আমাকে দিয়েই করাবে নাকি? আমি কি নিজে নিজে পারবো নাকি? ঠিক আছে, আমি ঢুকিয়ে দিচ্ছি।
আকাশ ইরার হাত থেকে কষি হাতে নিয়ে ইরার নাভির নিচে ঢুকিয়ে দেয়। এতে ইরা আকাশের স্পর্শে কেঁপে ওঠে। এতে করে ইরা চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে। সেই জন্য আকাশ ইরার কপালে একটা চুমু দেয়। চুমু দেওয়ায় ইরা চোখ মেলে তাকায়। সুযোগের সদ্ব্যবহার করে নিতে ভালোই তো পারো। তুমি তো দিবে না, সেজন্য আমিই দিয়ে দিলাম। ইরা আকাশের কথা শুনে আকাশকে জড়িয়ে ধরে কিস করে। তোমার থেকেও আমারটা স্পেশাল। তবে রে, ইরার কোমর ধরে নিজের সাথে মিশিয়ে নেয়। এতে করে ইরার মধ্যেও অনেক ভালো লাগা কাজ করে, আর সাথে আকাশেরও। তুমি তৈরি হয়ে নিচে নামো, আমি গেলাম। ঠিক আছে, তুমি যাও, মাকে সাহায্য করো, আমি 10 মিনিটে আসছি। ইরা নিচে এসে রান্নার কাজে সাহায্য করতে থাকে। অন্যদিকে আকাশ তৈরি হয়ে নেমে আসে। আকাশ আসলে সবাই খেতে বসবে। তখন ওনারা খেতে খেতে আকাশের বাবা বলে ওঠে। আকাশ, তোমাকে একটা কথা বলার ছিল। কি কথা আব্বু? আমি চাই তুমি চাকরিটা ছেড়ে দিয়ে আমার জায়গায় এসে বসো। আমার বয়স তো কম হলো না। কিন্তু বাবা, এতে তো সমস্যায় পড়ে যাব আমি। তেমন সমস্যা হবে না, দুটো কাজেই তুমি একসাথে করতে পারবে। আচ্ছা বাবা, আমি তাহলে ভেবে দেখব কি করা যায়। তোমার সিদ্ধান্ত, কিন্তু আমাকে অবশ্যই জানাবে। ঠিক আছে বাবা। খাবার শেষ হওয়ার আগে শাহজাহান চৌধুরী আবারও বলে ওঠে। আর একটা কথা বলার ছিল। কি কথা বাবা? আমি বলছিলাম কি, তুই বৌমাকে নিয়ে কয়েকদিনের জন্য কোথাও ঘুরে আয়। মামা তাহলে আমিও যাব ভাইয়ার সাথে। ঈশার কথা শুনে আকাশের ঠ্যাক উঠে যায়। তাই ইরা পানি দিয়ে আকাশকে খাইয়ে নেয়। না ঈশা, তোমার ওখানে গিয়ে কোনো কাজ নেই। ভাইয়া তুই তো কিছু বল। না ঈশা, এখানে তোকে নেওয়া যাবে না। তাছাড়া ওখানে তো তোর কোনো কাজ নেই। থাক, যাব না আমি, কিন্তু তাড়াতাড়ি আসবি কিন্তু। ঠিক আছে, তাহলে আব্বু আমরা কবে যাচ্ছি? এই তো 2 দিন পর যাবে তোমরা। ঠিক আছে আব্বু, এখন তাহলে আমি একটু আসি। কোথায় যাবে এখন তুমি? আব্বু, আমার অফিসে একটু কাজ আছে, তাই আমাকে ওখানে যেতে হবে। নতুন বউকে বাড়িতে রেখে একা তুই এখন অফিসে যাবি কেন? খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ আছে, ওটার জন্য যেতে হবে। তাছাড়া তুমি চিন্তা করো না, ঈশা তো আছে, ওর সাথে না হয় এরা গল্প করবে। কথাগুলো বলে আকাশ বের হয়ে যায়। বের হয়ে চলে আসে, গাড়ি নিয়ে অফিসে চলে আসে। অফিসে এসে লোকজন লাগিয়ে দেয় জাফর ইকবালের কোনো আত্মীয় আছে কিনা তা জানার জন্য। লোকগুলো তাই করলো, খোঁজ নেওয়ার জন্য ওরা চলে গেল। এইদিকে আকাশ ভাবতে থাকে, কি জাফর ইকবাল তো শেষ, তাহলে ওই দিন আমাদের ফলো কে করছিল? কথাগুলো ভাবতে ভাবতে ইরা কল দিয়ে বসলো। হ্যাঁ বলো। তুমি অফিসে গিয়েছো, ভালো কথা। তাই বলে আমার কথা কি একবারও তোমার মনে পড়লো না? সত্যি আমি কাজের জন্য সময়ই পাইনি। আমি তো তোমার কেউ না। এই মন খারাপ করো না, আমি 1 ঘন্টার মধ্যেই চলে আসব। আসার পথে আমার জন্য চকলেট আনবে। ফ্রিজে তো এইগুলো আছেই। ঠিক আছে, তাহলে তুমি তাড়াতাড়ি আসো। আকাশ ইরার সাথে কথা বলে বেরিয়ে পড়ে। পথে আকাশ আজকেও খেয়াল করে ওই দিনের গাড়িটা আজকেও ফলো করছে। কেননা আকাশ যেদিকে যাচ্ছে গাড়িটাও আকাশের গাড়ি পিছু পিছু আসতেছে। তাই আকাশ আজকেও বাড়ির দিকে গাড়িটা নিয়ে নেয়। শহরের বাইরে নদীর পাড়ে চলে আসে। এতে করে ওই গাড়িটাও চলে আসে ওখানে। আকাশ গাড়ি থেকে বের হয়ে বন্দুক নিয়ে বেরিয়ে গাড়ির পাশে লুকিয়ে পড়ে। ওই গাড়িটা নদীর পাশে এসে আবারও ওখান থেকে চলে যায়। আকাশ কোনো কিছু বুঝতে পারছে না, কি হচ্ছে এইসব ফলো করে, কিন্তু কিছুই বললো না। সেই জন্য একটু বেশি অবাক হচ্ছে। সেই জন্য আকাশ সাবধানে গাড়িটা চালিয়ে চলে আসে বাসায়। এত দেরি করলে যে? জ্যাম থাকার কারণে একটু লেট হয়েছে। তাহলে বলো, এত জরুরিভাবে ডাকা হয়েছে কেন? বলছি, আমরা কোন দেশে যাব? সে তোমার জন্য সারপ্রাইজ হয়ে থাক। তুমি শুধুই এটা ভাবো, ওখানে গিয়ে আমরা দুজন করবোটা কি। যা দুষ্টু। অনেক লজ্জা পেয়েছো তাই না? তাছাড়া সব লজ্জা যদি এখনই পাও, তাহলে ওখানে গিয়ে কি করবে তুমি? দেখো, ভালো হবে না কিন্তু। তাহলে কি হবে? কিছুই হবে না, তুমি সরো তো, আমি ঘুমাবো। তাহলে আমি যে এত কষ্ট করে এলাম, তার জন্য তো কিছু প্রাপ্য আমার, তাই না? কথাটা বলার সময় ইরা বালি ছেড়ে এসে আকাশের গায়ে চুমু দেয় এবং আকাশের বুকে শুয়ে পড়ে। সাথে আকাশ ইরার মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। এইরকম 2 দিন পার হয়ে যায়। আজকে আকাশ ইরাকে নিয়ে যাবে ঘুরতে, তাও দেশের বাইরে। সেই জন্য বাসার সবার সাথে কথা বলে ওরা বের হবে, কিন্তু ঈশা না আসতে পারায় মন খারাপ করে দাঁড়িয়ে আছে। সেই জন্য আকাশ ঈশার কাছে যায়। বোন আমার, মন খারাপ করিস না।
দেখ, তোকে নিয়ে যেতে পারলে আমি অবশ্যই নিয়ে যেতাম। তোর না যাওয়াই ভালো হবে। ঠিক আছে, আমি যাব না, কিন্তু তুই তাড়াতাড়ি আসবি কিন্তু। ওকে মাই ডিয়ার। ওখান থেকে ওরা বের হয়ে এয়ারপোর্টের ভিতরে চলে আসে। এয়ারপোর্টে ঢুকে ওরা টিকিট নিয়ে ভিতরে চলে যায়। ভিতরের সিটে গিয়ে বসে। প্লেনে ওরা নিজেদের মধ্যে কথাবার্তা বলতে সময় কাটিয়ে যায়। দীর্ঘ 6 ঘন্টা পর ওরা দুবাইতে এসে পৌঁছে। ওখানে এয়ারপোর্ট থেকে বের হয়ে ওরা একটা হোটেলে চলে আসে। ওখানে নিজেদের সব কিছু গুছিয়ে নেয় ওরা। আজকের দিনটা রেস্ট করে নে। রাতে বের হব দুবাইয়ের টুইন টাওয়ার দেখার জন্য। সত্যি আমরা রাতে বের হব? হ্যাঁ, রাতে বের হব, তাই এখন একটু ঘুমিয়ে নাও। ওরা হোটেলের কয়েক ঘন্টা ঘুমিয়ে নেয়। রাতে আকাশ ইরাকে নিয়ে বের হয় টাওয়ার দেখার জন্য, কেননা রাতের বেলায় টাওয়ারটা আলোয় ভরা থাকে। ওই সময় দেখতে সবচেয়ে বেশি সুন্দর লাগে। সেই জন্য আকাশ ইরাকে নিয়ে টাওয়ারটার সামনে যায়। টাওয়ারের সামনে আসতে ইরা চোখের বাঁধন খুলে দেয়। এবার তাকাও। আকাশের কথা ইরা চোখ মেলে তাকায়। ওয়াও, সত্যি কত সুন্দর, দেখে তো চোখ জুড়িয়ে গেল। তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ, অনেক পছন্দ হয়েছে। আচ্ছা চলো না, ওটার উপরে গিয়ে উঠি। চলো, তোমাকে ওটার উপরে নিয়ে যাই। এরপর আকাশ ইরাকে নিয়ে ওপরে চলে গেল। ওখানে ওরা দুজনে অনেক আনন্দ করলো। রাত 1টা বাজে। ওরা দুজনে ডিনার করার জন্য রেস্টুরেন্টের ভিতরে ঢুকে। ওখানে ওরা দুজন খেয়ে বের হয়। হোটেলে চলে আসে, যেখানে ওরা রুম বুক করেছিল। রুমে এসে ওরা ঘুমিয়ে যায়। পরের দিন সকালে ওরা এভাবে ঘুরতে বের হয়ে যায়। এভাবে 3 দিন হলো ওরা ওখানে সময় কাটাচ্ছে। কিন্তু এই 3 দিনে আকাশ খেয়াল করলো ওদেরকে কেউ যেন ফলো করছে। তা এই ব্যাপারে ইরাকে কিছুই বলেনি আকাশ। তাই ওকে নিয়ে একটা ঘড়ির দোকানে যায়। ওখান থেকে ইরাকে একটা ঘড়ি কিনে দেয়। ঘড়ির দোকান থেকে একটা হীরের দোকানে যায়। কি ব্যাপার, কত কিছু কিনে দিচ্ছ? না কিনতে চাইলে বলো, চলে যাচ্ছি। না থাক, তুমি যখন কিনে দিচ্ছ তাহলে কি না করতে পারি? তুমি এই রিংটা পরবে। আমি ঈশার জন্য 2টো রিং কিনলাম। যদি তোমার নেকলেস পছন্দ হয় তাহলে কিনে নাও। ঠিক আছে। এরপর ইরা ওখান থেকে পছন্দ করে একটা নেকলেস নিল। সাথে আকাশ ঈশার জন্য একটা নিল। আকাশ ইরার জন্য যা যা কিনে, ঠিক ঈশার জন্য তা কিনে, যাতে ঈশার মন খারাপ হয়ে না যায়। ইরা এইগুলো দেখে, তাই ঈশার জন্য সব কিছু কিনে রাখে। সব কিছু কিনে ওরা দুজনে মিলে হোটেলে চলে আসে। তুমি ভেতরে যাও, আমার একটু কাজ আছে, ওটা শেষ করেই আসছি। তুমি এখন কোথায় যাবে আবার? চিন্তা করো না, কিছুক্ষণের ভেতরেই চলে আসবো। ঠিক আছে, তবে দেরি করবে না, বলে দিলাম। ওকে মাই ডিয়ার, দেরি হবে না। আকাশ হোটেল থেকে নিচে নামে। হোটেলের গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। আকাশ এখন কোথায় যাচ্ছে তা আপনারা কিছুক্ষণ পর জানতে পারবেন। গাড়ি নিয়ে কিছুটা দূরে চলে আসে আকাশ। এতে করে একটা গাড়ি আকাশকে ফলো করতে করতে ওর পিছু পিছু চলে আসতে থাকে। গাড়ি নিয়ে নির্জন রাস্তায় যায়। গাড়িটা ফলো করে চলে আসে ওখানে। গাড়ি থামিয়ে আকাশ কায়দা করে বের হয়ে লুকিয়ে যায়, যাতে করে ওদের কথাগুলো বুঝতে পারে ওরা আসলে কি চাচ্ছে। ওই লোকগুলো আকাশের গাড়ি দেখে নিজেদের গাড়ি থামিয়ে নেয় এবং নিজেদের মধ্যে বলা বলি করতে থাকে। কোথায় গেল আকাশ? এইদিকে আকাশ ওদের কথা শুনে বুঝতে পারলো এরা আকাশের উপর নজরদারি করছে। সেই জন্য ওখানে থাকা 2জন পায়ে গুলি করে আকাশ। এই বল, তোদেরকে কে পাঠিয়েছে? জানি না আমরা। যদি না জানিস তাহলে আমার পিছু পিছু কেন আসছিলি? সাথে এতদিন ধরে আমাকে ফলো কেন করছিলি? আমরা কিছু জানি না, আমাদের বলা হয়েছে আপনাদের ফলো করার জন্য। কে সে? নামটা বল। আমাদের বলা হয়েছে আপনাদের ফলো করার জন্য। বুঝেছি, তোরা এইভাবে শুনবি না, তাহলে তো তোদের। মিথ্যা বলছি না, সত্যি আমরা তার নাম জানি না। তাহলে এটা বল, তোদের সাথে ওদের কন্ট্যাক্ট কি করে হয়? বলছি সব বলছি, তবু আমাদের ছেড়ে দিন প্লিজ। এরপর ওরা সব কথা বলতে থাকে। এই কথাগুলো শুনে আকাশ বুঝে গিয়েছে আসলে ওরা কি জন্য এসেছে। তোদের ছেড়ে দিলাম, কিন্তু এরপর তোদেরকে যদি আমার আশেপাশেও দেখি তাহলে বেঁচে ফিরতে পারবি না, বলে দিলাম। আকাশ ওদের ছেড়ে দিল। ওরা গাড়ি চালিয়ে চলে যায়। ওখান থেকে আকাশ ওই দেশের পুলিশের কাছে ব্যাপারটা খুলে বলে অ্যাকশন নিতে, কিন্তু পুলিশ তো অ্যাকশন নিচ্ছে না। সেই জন্য আকাশ ওখান থেকে চলে আসলো, কেননা ওখানে আকাশের কোনো সাহায্য না করায় ওখান থেকে আকাশ বের হয়ে আসে লন্ডনে কল দেয় সিবিআই অফিসে। ওখানে কল দিয়ে আকাশ ওদের বলতে থাকে কি করতে হবে। আকাশের কথা মতো ওরা তাই করতে থাকলো। কিছুক্ষণ যেতে না যেতেই ওই দেশের সিবিআই হেডকোয়ার্টারে কল আসে।
ওখানে থেকে ওরা আকাশের নাম্বার সংগ্রহ করে আকাশকে কল দিয়ে ওদের অফিসে আসতে বলে। তখন আকাশ জানিয়ে দেয় একদিন পর আসবে, কারণ অনেক কাজ বাকি আছে, তা শেষ করতে অফিসে গিয়ে দেখা করবে। কেননা অফিসে যাওয়ার আগে আকাশকে কিছু কাজ করতে হবে। তাছাড়া ইরাও একা, সেজন্য হোটেলে চলে যায়। ওখানে গিয়ে ইরার পাশে গিয়ে বসে। ইরার পাশে যেতে ইরার ঘুম ভেঙে যায়। তুমি চলে এসেছো? আমি তো ঘুমিয়েই পড়েছিলাম। তাতে কি, তুমি একটু রেস্ট নাও। আমাদের এখানে আরও 1 সপ্তাহের বেশি সময় ধরে থাকতে হতে পারে। সত্যি? তাহলে তো অনেক ভালো হবে, অনেক ঘোরাঘুরি করা যাবে, তাই না? হ্যাঁ, অনেক ঘোরাঘুরি করা যাবে। তুমি একটা কাজ করো, ফ্রেশ হয়ে নাও, একসাথে খেয়ে বের হব। তুমি তাহলে অপেক্ষা করো, আমি ফ্রেশ হয়ে আসতেছি। ইরা ফ্রেশ হয়ে চলে যায়। ততক্ষণে আকাশ এখন কোথায় যাবে, ওইখানে কি করবে সব কিছু প্ল্যান করে ফেলে। এইদিকে ইরা ফ্রেশ হয়ে আসলো। আকাশ ইরাকে নিয়ে খাবার খেয়ে নেয়। চলো এবার দুজনে গিয়ে কোথাও ঘুরে আসি। এরপর আকাশ ইরাকে নিয়ে বের হয়ে যায়। ওই লোকগুলো যা যা বলছে ওইভাবে আকাশ ইরাকে নিয়ে ঘুরতে থাকে, যাতে করে আশেপাশে কি হচ্ছে না হচ্ছে তা পর্যবেক্ষণ করতে পারে। আকাশ ঠিক তাই করলো, ওকে নিয়ে ঘোরার চক্করে সব কিছু দেখতে থাকে। এতে করে আকাশের ঘোরাও হলো, সাথে কাজটাও সফল হলো। ওরা অনেকটা জায়গা ঘোরাঘুরি করে হোটেলে চলে আসে। ওখানে আসতেই ঈশা কল দেয় হোটেলের ল্যান্ডলাইনের নাম্বারে। কেমন আছো ঈশা? ভালো না ভাবি? কেন, কি হয়েছে? আজ কতদিন হলো তোমরা আমার কাছে নেই। ওলে লেলে, চিন্তা করো না ঈশা, আমরা 7 সপ্তাহ পর আসবো। কি বলছো ভাবি? 1 সপ্তাহ পর? তুমি তো দেখি পুরাই রোমান্টিক হয়ে গিয়েছো, হানিমুনে গিয়ে আসতেই চাইছো না? ঈশার কথায় ইরা কিছুটা লজ্জা পেল। তুইও না ঈশা, কিছুই আটকায় না তোর মুখে। কার সাথে কথা বলছে ইরা? এই তো ঈশা কল দিয়েছিল, তুমি কথা বলো, আমি ফ্রেশ হতে গেলাম। ইরা আকাশের হাতে ফোনটা দিয়ে চলে যায় ফ্রেশ হওয়ার জন্য। বোন আমার, তুই ঠিক আছিস তো? একটুও ঠিক নেই। সে কি, আমার বোনটার কি হয়েছে? তুই জানিস না আমার কেন মন খারাপ? কবে আসবি তুই? আমার এখানে কিছু কাজ পড়ে গিয়েছে, সেজন্য আরও 1 সপ্তাহ থাকতে হবে ঈশা। তুইও না হানিমুনে গিয়েও তুই কাজ নিয়ে পড়ে আছিস? কি করব, কাজটা অনেক গুরুত্বপূর্ণ, সেজন্য করতেই হবে। ঠিক আছে, কিন্তু তাড়াতাড়ি আসবি, কিন্তু মনে থাকে যেন। অবশ্যই থাকবে, তোর জন্য অনেক কিছু কিনেছি, আসলে দেখাবো। এই ভাইয়া, বল না কি কিনেছিস? এখন না, যখন দেশে আসবো তখন না হয় তোকে দেখাবো। এখন তুই ঘুমা, অনেক রাত হয়েছে। ভাইয়া, তুই কি ভুলে গিয়েছিস এখানে বিকেলে হলো মাত্র? ঠিক আছে বোন, তুই তাহলে একটা কাজ কর, তুই ভাইয়ার অফিসে যেতে পারবি? অফিসে কেন ভাইয়া? কাজ আছে, তুই শুধু ওখানে কাল সকালে যাবি। ওখানে একটা লোক তোকে আমার ক্যাবিনে নিয়ে যাবে, তারপর কি কি করতে হবে তার সব ডিটেলস আমি তোকে পাঠিয়ে দিব বোন। ঠিক আছে ভাইয়া। আকাশ ঈশার সাথে কথা বলে ফোন রেখে দেয়। অন্যদিকে ইরা ফ্রেশ হয়ে রুমে চলে আসে। পরের দিন সকালে আকাশ বের হয় সিবিআই অফিসে যাবে। ওখানে সব কিছু আগে থেকেই সেটিং করা ছিল, যার জন্য আকাশকে তেমন কোনো অসুবিধা পোড়াতে হয়নি। ওই জায়গায় আকাশ কিছু ডকুমেন্ট শো করে, তখন ওরা ব্যাপারটা বোঝে। কিন্তু ওরা আরও শক্ত অ্যাভারেন্স যাচ্ছে। অন্যদিকে ঈশা ততক্ষণে অফিসে চলে আসে। এসে আকাশের পরিচয় দেওয়াতে একটা মেয়ে বের হয়ে ঈশার সামনে আসে। হ্যালো, আমি শাহিনা। বড় স্যার আমার কথাই আপনাকে বলেছেন। আমি ঈশা, আমাকে আপনার বড় স্যারের রুমটা দেখিয়ে দিন। শিওর, আপনি আমার সাথে আসুন। ঐশীকে নিয়ে আকাশের ক্যাবিনের সামনে যায়। এটাই বড় স্যারের রুম, কিন্তু এই রুমে রেটিনাস ফিঙ্গার পাসওয়ার্ড দিয়ে ঢুকতে হয়, কিন্তু না থাকা এই রুমে আপনাকে পাসওয়ার্ড দিয়ে ঢুকতে হবে। ও, আপনি চিন্তা করবেন না, আপনি তাহলে আসুন, আমি এখানে কিছু কাজ করব, তাই কাজ শেষ হলেই আমি বেরিয়ে আসবো। ঈশা কথাটা শুনে মেয়েটি আর কিছু বলল না, কেননা আকাশ কল দিয়ে জানিয়ে দিয়েছে ঈশা যা যা করতে চায় ওকে যেন বাধা না দেয়। সেজন্য মেয়েটি ওখান থেকে চলে গেল। মেয়েটি চলে যাওয়াতে ঈশা পাসওয়ার্ড দিয়ে ভিতরে চলে যায়। ভিতরে ঢুকে আকাশকে কল দিয়ে কি করতে হবে। হ্যালো ভাইয়া, আমি তোর কেবিনে চলে এসেছি। তাহলে আমার চেয়ারে গিয়ে বস, আমি যেভাবে বলবো ঠিক ওইভাবে কাজ করবি। ঠিক আছে ভাইয়া, বল আমাকে কি করতে হবে। প্রথমে ল্যাপটপটা অন কর, এরপর পাসওয়ার্ড দিয়ে ভেতরে যা।
তারপর ওখানে মাই কম্পিউটারে যাবি। তারপর ওখানে হাইট্রিক একটা ডিভাইস পাবি। ওই ডিভাইসে যা। ওই ডিভাইসে যেতে পাসওয়ার্ড লাগবে, তাই ওখানে যা। ওখানে যাওয়ার পর সার্চ বক্সে একে মিশন ভার্সেস জাফর লিখে সার্চ কর, তাহলে একটা ফাইল পাবি। ওই ফাইলে যা কিছু আছে সবগুলো লেখা কপি করে জিমেইলে আমার আইডিতে লেখাগুলো পাঠিয়ে দে। 1 মিনিট অপেক্ষা কর, আমি তাড়াতাড়ি পাঠিয়ে দিচ্ছি। এরপর ঈশা খুব দ্রুত সাথে লেখাগুলো পাঠিয়ে দিল আকাশকে। আচ্ছা ভাইয়া, এই কাজটা তো অন্য কাউকে দিয়ে করতে পারতি। ওরা পাসওয়ার্ড জেনে গেলে সব ফাইল নষ্ট করে দিতে পারে, তাই তুই ল্যাপটপটা এবার অফ করে রুম থেকে বেরিয়ে চলে আয়। ঠিক আছে ভাইয়া, কিন্তু ভাইয়া তুই সাবধানে থাকিস। আমার কিছু হবে না। ঈশা, তুই বাসায় যা। আকাশের কথায় ঈশা বাসার দিকে চলে যায়। এইদিকে আকাশ ফাইলটা নিয়ে সিবিআই অফিসের দিকে রওনা দিল, কিন্তু ওই সময়ে আকাশ ইরাকে হোটেলে রেখে আসলো, কেননা এরা যদি জেনে যায় আকাশ এখানে কাজে এসেছে তাহলে তো আকাশের ভাড়াটা বাঁচবো বলে। এইদিকে আকাশ অফিসে এসে সব কিছু ওদের দেখাতে থাকে, আর সাথে গতকালের ঘোরার রাস্তাগুলোও দেখাতে থাকে। তার সাথে আকাশের যে ফলো করেছিল ওই সম্পর্কেও আকাশ সবটা ওদেরকে বলতে থাকে। ওরা সব কিছু শুনে একটা ডিসিশন নিল, আকাশের ইনফরমেশনের উপর ভিত্তি করে ওরা অ্যাকশন নেবে এবং ওদের খুঁজেও বের করবে। ওখানে সব কিছু মিটিয়ে আকাশ চলে আসে হোটেলে এসে ইরার কাছে আসতেই ইরা দৌড়ে এসে আকাশকে জড়িয়ে ধরে। এতক্ষণ কোথায় ছিলে তুমি? এই তো একটু কাজে গিয়েছিলাম, কিন্তু তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? তুমি যাওয়ার পর আমি হোটেল থেকে বের হই, তখন কয়েকজন লোক আমার পিছু নিয়েছিল। তখন আমি অনেকটা ভয় পেয়ে যাই। পরে ওদের নজর এড়িয়ে আবারও চলে আসি হোটেলে। আমি তো এটাই বুঝতে পারছি না কারা এখানে আমাদের ফলো করবে। আরে আমি তো আছি, তাছাড়া ওরা হয়তো ছিনতাইকারী হতে পারে। তুমি যেভাবে হিরে কানে নিয়ে ঘোরো, সাথে নেকলেস, হয়তো এইগুলো নেওয়ার জন্যই এসেছে। আকাশের কথা এরা এবার ভালো করে নিজের দিকে তাকায় এবং কানে গলায় হিরে দেখতে পায়। সত্যি তো ছিনতাইকারী হতে পারে, আমি তো কি না কি মনে করেছিলাম। কথাটা বলে আকাশকে জড়িয়ে ধরে। এইদিকে আকাশ সবটা বুঝেও কিছু বলতে পারছে না ইরাকে, কেননা সবটা বলে দিলে ইরা অনেক ভয় পেয়ে যাবে। কিন্তু এভাবে ইরাকে একা ছেড়ে চলে যাওয়াটাও ঠিক হবে না। কি ভাবছো, কিছু বলছো না যে? কি বলবো, তুমি ঠিক আছো তাতেই আমি খুশি। তাই আজকে থেকে আমি যেখানে যাব তোমাকে নিয়ে যাব, কখনো একা ছেড়ে দিব না। তাহলে চলো কোথাও থেকে ঘুরে আসি। এখন না, আমরা বিকেলে বের হয়ে যাব। ঠিক আছে। অন্যদিকে কেউ একজন টেবিলের উপর বাড়ি দিয়ে বলতে থাকে, আমি চলে এসেছি আকাশ, তোর জীবনটাকে নরক বানানোর জন্য। তুই আবারও পিছনে লেগেছিস। এবার তোকে আমি মেরেই তারপর তোর আদরের বউটাকে তোর কাছ থেকে পাঠানোর ব্যবস্থা করবো। এখানে জাফর ইকবালের বড় ভাইয়ের নাম হচ্ছে রফিক ইকবাল। রফিক ইকবাল হচ্ছে জাফর ইকবালের চেয়েও ভয়ঙ্কর। বিকালবেলায় আকাশ বের হয়ে যায় ইরাকে নিয়ে ঘুরতে। অন্যদিকে সিবিআই লোকেরা আকাশের দেওয়া ইনফরমেশনের উপর ভিত্তি করে সব কিছু খুঁজে বের করতে থাকে। আকাশও ইরাকে ঘুরতে থাকে। তখন ইরার খিদে লাগে, ইরাকে নিয়ে রেস্টুরেন্টের ভিতরে যায়। ওখানে ইরা ওয়াশরুমের ভিতরে ফ্রেশ হতে গেলে অনেকক্ষণ হলো বের হচ্ছে না, যার জন্য আকাশের টেনশন হচ্ছে। এই জন্য মহিলা সাহায্য নিয়ে ভিতরে ঢুকে, কিন্তু কোথাও আকাশ ইরাকে খুঁজে পেল না, যার জন্য আকাশে অনেক চিন্তা হচ্ছে। কি করবে কিছু ভেবে পাচ্ছে না। অনেক খোঁজাখুঁজির পর আকাশ ইরাকে খুঁজে পেল। সেই জন্য রেস্টুরেন্টের বাইরে এসেও খুঁজে, কিন্তু কোনো জায়গাতে পেল না আকাশ। অন্যদিকে আকাশ পুলিশ স্টেশনে গিয়ে মিসিং রিপোর্ট লিখল। অন্যদিকে আকাশ বাড়ির কাউকে জানাতেও পারছে না এরা মিসিং হওয়ার ব্যাপারে। পরের দিন সকালে আকাশ সিবিআই অফিসে যায়। আমি যে রিপোর্টগুলো করেছি তার কিছু আপনারা বের করতে পেরেছেন কি? আকাশের ওদের কথা শুনে বুঝতে পারলো ওরা এখনও কোনো কিছু পায়নি, তাই আকাশ কিছুই করতে পারছে না। এইসব ভাবতে ভাবতে আকাশের মনে পড়ে কানের দুলের কথা। এখানে ট্রেকার লাগানো ছিল, তাই আকাশ ওই লোকেশন ট্র্যাক করতে থাকে, কিন্তু লোকেশন গত 6 ঘন্টা ধরে বন্ধ পাচ্ছে আকাশ। তাই ওই লোকেশনের লাস্ট লোকেশনে দেখাচ্ছে সমুদ্রের মাঝখানে, যার জন্য আকাশ কিছুটা অবাক হয়। কেননা সমুদ্রের মাঝপথ থেকে কোথাও লোকেশন পাচ্ছে না। অনেক চেষ্টা করে কিছুতেই কিছু পাচ্ছে না, সেই জন্য হতাশ হয়ে পড়ল, কেননা সমুদ্রের মাঝখানে কিছুই পাবে না আকাশ। অন্যদিকে ইরা চোখ মেলে তাকিয়ে দেখে ওর মাথার উপরে সামুদ্রিক মাছ।
কিন্তু চারপাশে কাছের দেওয়াল, এতে এরা কিছুটা ভয় পায়। সেই জন্য রুমের বাইরে যাওয়ার জন্য দরজা ধাক্কা দিতে থাকে। অনেকক্ষণ সময় পার হয়ে যাওয়ার পর কয়েকজন লোক এসে দরজায় খুলে দেয়। দরজা খুলে দিয়ে ইরাকে নিয়ে রফিক ইকবাল সামনে গিয়ে হাজির করে। ওয়েলকাম মিসেস ইরা চৌধুরী। আপনি আমার নাম জানেন কি করে? কে আপনি? শুধু নাম না, আরও অনেক কিছু জানি। এখন এটা বলো, তোর স্বামী মানে আকাশ এই দেশে কেন এসেছে? আমি তো দেখি পুরোই পাগল। সামান্য একটা প্রশ্ন করার জন্য আমাকে তুলে নিয়ে এসেছেন। কি তোর এত বড় সাহস আমাকে পাগল বলার? নির্ঘাত, তোর স্বামীকে আমার দরকার। তা না হলে তোকে এখানেই মেরে ফেলতাম, কারণ তোকে মেরে দিলে তো আমার উদ্দেশ্য পূরণ হবে না। কিসের উদ্দেশ্য? তা তো না জানলেও চলবে। এখন শুধু এটা বল, তোর স্বামী কেন এদেশে এসেছে? বিশ্বাস করুন, আমরা হানিমুনের জন্য এখানে এসেছি। এই মেয়েটিকে নিয়ে রুমে বন্দি করে রাখ। যতদিন না পর্যন্ত আমি আমার উদ্দেশ্য সফল করতে পারবো, ততদিন পর্যন্ত থেকে জীবিত রাখবে। অন্যদিকে আজ 2 দিন শেষ। আকাশ ইরার খোঁজ নিতে এখনও ব্যর্থ হলো, যার জন্য আকাশ নিজের থেকে অনেক আফসোস হচ্ছে। কেননা আকাশ যদি আগে থেকে সাবধান হয়ে যেত তাহলে ইরাকে এভাবে হারাতে হতো না। 2 দিন যাওয়ার পর আকাশের ফোনে একটা কল আসে। কলটা রিসিভ করে আকাশ কথা বলতে থাকে। কথা শেষ করে আকাশ, এই শোনো না, প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, কেমন? কলটা রিসিভ করে আকাশ কথা বলতে থাকে। কথা বলা শেষ করে আকাশ ইরা বলে চিৎকার করে ওঠে। কেননা রফিক ইকবাল আকাশকে কল করেছিল এবং রফিক ইকবাল ইরাকে যে কিডন্যাপ করেছিল তা আকাশকে কল করে জানায়। এইদিকে আকাশ কলটা টাচ করে জানতে পারে লোকেশন সেই সমুদ্রের মাঝখানে দেখাচ্ছে, যার জন্য আকাশের সন্দেহ হয়। সেই জন্য আকাশ ওই জায়গার আশেপাশে ম্যাপ দেখতে থাকে। ম্যাপ দেখে আকাশ বুঝতে পারে সমুদ্রের মাঝখানে ঘরের মতো কিছু একটা আছে, কিন্তু তা পানির 50 ফুট গভীরে। তাই আকাশ অনেক কিছু রিসার্চ করে কিভাবে কি করতে হবে, কিন্তু তার আগে এটা বুঝতে হবে কিভাবে কি করা যায়। সেই জন্য পরের দিন আকাশ বেরিয়ে পড়ে সমুদ্রের মাঝখানে। ওখানে গিয়ে আকাশ পানিতে নেমে যায়। পানির ভিতরে গিয়ে আকাশ ইরাকে দেখতে পায় একটা কাছের ভিতর। ওই রুমে ইরা ঘুমাচ্ছে। এই ইরা, ইরা, চোখ মেলে তাকাও ইরা। আকাশ অনেক চেষ্টা করেও কিছুতেই ইরার ঘুম ভাঙাতে পারছে না। তাই ওই রুমের টার্নারের সাহায্য পাশে থাকা সব কিছু দেখতে থাকে, কিভাবে এটার ভিতরে ঢোকা যাবে ইরার ক্ষতি ছাড়াই। কেননা কাঁচ ভেঙে দিলে পানি রুমে ঢুকবে, আর রুমে গেলে ইরাকে বাঁচানো যাবে না। তাই কিছু করতে পারছে না আকাশ। ওই দিন সব কিছু পর্যালোচনা করে ওখান থেকে চলে আসে আকাশ। এসে রফিক ইকবালকে কল দেয়। আপনারা যা চাইবেন তাই পাবেন, আমার ইরাকে ছেড়ে দিন। এই তো পথে এসেছিস, আসলে তোদের সবগুলো ইনফরমেশান আমাকে এনে দিবি। আপনাদের যা লাগবে আমি সব দিব, কিন্তু ইরাকে কিছু করবেন না প্লিজ। ঠিক আছে, কিছুই করবো না, কিন্তু সময় খুব কম। তাই তুই তোর দেশে গিয়ে সব সিভিআই ইনফরমেশান আমাকে এনে দিবি। তাহলে আমাকে 2-3 দিন সময় দিতে হবে। ঠিক আছে, দিলাম সময়, কিন্তু যত তাড়াতাড়ি পারিস চলে আসবে। হ্যাঁ, আমি যত তাড়াতাড়ি পারি চলে আসব। ওদের সাথে কথা বলে আকাশ টিকিট কেটে লন্ডনে চলে আসে। ওখানে এসে কাউকে কিছু না জানিয়ে চলে যায় সিবিআই অফিসে। ওখানে গিয়ে আকাশ ওর ল্যাপটপের সাথে পেন ড্রাইভ লাগিয়ে সব ইনফরমেশন কপি করে নেয়। এবার যাওয়ার সময় কিছু সিবিআই অফিসারদের নিয়ে চলে আসে। এইভাবে 2 দিন কেটে যায়। আকাশ 3 দিন কল করে জানায় সব কিছু কালেক্ট করা শেষ। তাই আকাশ ওদের সাথে তাড়াতাড়ি করে দেখা করতে যায়। ওদের সাথে দেখা করার আগে আকাশ সব কিছু ঠিক করে নেয় কী কী করতে হবে। তার সাথে ওদের পজিশন নিতে বলে, যাতে করে ওরা মোকাবেলা করতে পারে। ওই দিন আকাশ ওদের নিয়ে সমুদ্রের মাঝখানে যায়। সেখান থেকে বাকিটা রফিক ইকবালকে বলে দেয় কী কী করতে হবে। আকাশও ওদের কথা মতো চলতে থাকে। ওরা একটা দ্বীপের কাছে আসে। দ্বীপের কাছে আসতেই সব অফিসার বোট থেকে চপ দিয়ে পানিতে নেমে যায় এবং লুকিয়ে থাকে, যাকে বোট চেক করলে কাউকে না পায়। বোট দ্বীপের কাছে চলে আসে। কিছু লোক বোটের কাছে আসে এবং বোট চেক করতে থাকে। কাউকে না পেয়ে আকাশ দ্বীপের ভিতরে চলে যায়। ওয়েলকাম আকাশ, ওয়েলকাম। কে তুই? ইরাকে কেন তুলে এনেছিস? আরে আস্তে আস্তে, এত উত্তেজিত হচ্ছিস কেন? আমার পরিচয় তুই আস্তে আস্তে জানতে পারবি।
আগে আমি যা আনতে বলেছি সেই জিনিসটা কি এনেছিস? এনেছি, কিন্তু আমি ইরাকে না দেখে তো তোদের হাতে কখনো তুলে দিব না। রফিক ইকবালের কথা কিছু লোক ইরাকে নিয়ে আসে। আকাশ তুমি এসেছো, আমাকে এখানে থেকে নিয়ে চলো আকাশ। চিন্তা করো না ইরা, আমি তোমাকে এখান থেকে যে করেই হোক নিয়ে যাব। সে আশা তোর কোনোদিনও পূরণ হবে না, কারণ আমি তোদের দুজনকে এখানে মেরে ফেলবো। তুই কি ভুলে যাচ্ছিস তুই কার সাথে কথা বলছিস? না বলিনি, তুইও মনে রাখ, আমার ভাইকে তুই যতটা খারাপভাবে মেরেছিস আমি তার চেয়ে খারাপভাবে তোকে মারবো। তোর ভাইকে মেরেছি মানে? হ্যাঁ, আমার ভাইকে মেরেছিস তুই। জাফর ইকবাল আমার একমাত্র ছোটো ভাই ছিল, যাকে তুই এই মেয়েটার জন্য মেরে ফেলেছিলি। তাই আমি আজকে তোদের দুজনকে মেরে ফেলবো। দেখ, তোর শত্রুতা আমার সাথে, প্লিজ ইরাকে ছেড়ে দে। যেতে হলে দুজনে যা, নয়তো দুজনে এখানে মর। আর তোরা শুনে রাখ, আমি এখান থেকে চলে যাচ্ছি, তাই তোরা এদের দুজনকে মেরে সমুদ্রে ভাসিয়ে দিবি, যাতে করে মাছেরা এনে এদের খেয়ে ফেলে। কথাগুলো বলে রফিক ইকবাল ওখান থেকে চলে যায়। অন্যদিকে আকাশের সাথে আসা অফিসারগুলো হামলা করার জন্য প্রস্তুত। ওরা ভিতরে ঢুকছে, সাথে সামনে যাকেই পাচ্ছে তাকেই মেরে ফেলছে। ওরা অনেকগুলো লোককে মেরে ভিতরে ঢুকে যায়। ওখান থেকে অনেক গুন্ডাও দেখা যায়। এতে করে ওরা সবাইকে মেরে ফেলে। ওরা আসার আগে ভিতরে আকাশ ওদেরকে মারতে থাকে এবং নিজের গায়ে থেকে স্কার্ট খুলে তা ইরাকে পরিয়ে দেয়, যাতে করে ওর গায়ে গুলি না লাগে। ওখানে আকাশের গায়ে গুলি লাগে, কিন্তু ওই সময়ের ভিতরে সিবিআর লোক ওখানে এসে সবাইকে মেরে ফেলে এবং আকাশকে ওখান থেকে নিয়ে চলে আসে বোটে এবং ওখানে চিকিৎসা করতে থাকে। ওরা আকাশকে হসপিটালে নিয়ে এসে চিকিৎসা করাতে থাকে, কিন্তু ইরা তো অনেক কান্না করছে। অপারেশন করে ডাক্তার বেরিয়ে গেল। ডাক্তার, আমার হাজবেন্ড কেমন আছে? এখন ভালো আছে, পেটে গুলি লেগেছিল, বের করে দিয়েছি। বেডে শিফট করব, কিছুক্ষণ পর আপনারা দেখা করে নেবেন। তবে ওনার জ্ঞান ফিরতে আরও 2 দিন সময় লাগবে। ঠিক আছে ডক্টর, ও সুস্থ হলেই হবে, আমার কিচ্ছু লাগবে না। এদিকে আকাশকে বেডে শিফট করা হয়। ওখানে একটা দিন কেটে গেল। এইদিকে ঈশা কল দেয় আকাশকে, কিন্তু কলটা রিসিভ করে ইরা। কেমন আছিস ভাইয়া? ঈশা, আমি তোমার ভাবি বলছি। ভাবি, তুমি কেমন আছো? তাছাড়া ভাইয়া ফোন তোমার হাতে কেন? ভাইয়া কোথায়? ও আকাশ, ও তো ঘুমাচ্ছে, কথা বলবি কি তুই? না থাক, ভাইয়া ঘুমাক, আমি বরং পরে কল দিব। আচ্ছা, তোমরা কবে আসবে দেশে? এই তো 3-4 দিন পর। ভাইয়ার জন্য অনেক টেনশন হচ্ছে। আচ্ছা, তাহলে আমি পরে কথা বলবো। ওদের মধ্যে কথা শেষ হয়ে কল কেটে দিল। ইরা কান্না করে দেয়। বারবার তুমি কেন আমার জন্য নিজের জীবন বিপদে ফেলো আকাশ? এইদিকে 2 দিন পার হয়ে গেল। আকাশ অনেকটাই সুস্থ, সেজন্য ওই দেশ থেকে চলে আসতে চেয়েছিল, কিন্তু আকাশকে আসতে না করে দিচ্ছে। কেননা এখন রফিক ইকবালের মারা বাকি, তাই যে করেই হোক একে মেরে এখান থেকে চলে যাবে। কিন্তু এই ব্যাপারে এরাকে কিছুই বলতে পারছে না, কিন্তু এরা তো যাওয়ার জন্য জেদ ধরে বসে আছে। তাই আকাশ বাধ্য হয়ে চলে আসলো ওই দেশ থেকে। পরের দিন সকালে আকাশ বের হয়ে ইরাকে নিয়ে এয়ারপোর্টের দিকে। আকাশ, আমার জন্য তুমি বারবার বিপদে পড়তে হয়। তুমি আমার একমাত্র বউ, তোমাকে না বাঁচালে আর কাকে বাঁচাবো তুমি বলো? সত্যি আমি অনেক খুশি তোমাকে আমার জীবনে পেয়ে। হয়েছে, এবার চলো আমরা প্লেনে গিয়ে বসি। হ্যাঁ চলো। তোমাকে যে তুলে নিয়ে গিয়েছিল তাকে তো আমি শাস্তি দিয়েই ছাড়বো, তাছাড়া ওকে আমি কখনো বাঁচতে দিব না। এত বড় সাহস তোমাকে কিডন্যাপ করে? কি ভাবছো এমন করে তুমি? না কিছু না, এখন শুধুমাত্র দেশে ফিরতে পারলেই হবে। কত বিপদ আমাদের উপর, জানি না কি হয়। আচ্ছা, আমি একটা কথা বলবো, যদি তুমি রাগ না করো তাহলে বলবো। কি কথা বলো? বলছি আমরা পুলিশের সাহায্য নিতে পারি, তা না হলে আমরা কোনো মাফিয়াকে কন্ট্যাক্ট দিয়ে দেই ওই লোকটাকে মারার জন্য। পাগল হয়ে গেছো? ওই লোকটাকে মারার জন্য কেউই রাজি হবে না, তাই এইসব ভাবনা চিন্তা মাথায়ও আনবে না। ঠিক আছে, আনবো না। এইদিকে আকাশও ইরা লন্ডনের এয়ারপোর্টে পৌঁছে গিয়েছে। ওখান থেকে আকাশ ও ইরা দুজনেই বের হয়। ওরা বের হয়ে সামনে তাকিয়ে দেখে সিবিআইয়ের কিছু লোক সামনে দাঁড়িয়ে আছে। এরপর সিবিআই অফিসার যা বলল তার শোনার জন্য আকাশ মোটেও প্রস্তুত ছিল না। তাহলে চলুন সিবিআইয়ের লোক আকাশে কি বলল সেই কথাগুলো শুনে আসি। আমরা আপনাকে গ্রেপ্তার করতে বাধ্য হচ্ছি।
অফিসারের কথা শুনে আকাশের মাথায় তো কিছুই ঢুকছে না। মাথা খারাপ কি আপনাদের? কি বলছেন এইসব? জি, আমাদের মাথা ঠিক আছে, আপনাকে গ্রেপ্তার করতে বাধ্য হচ্ছি। তা কারণটা কি আমি জানতে পারি? অবশ্যই, তার জন্য তো আমাকে যেতে হবে। না অফিসার, আপনি ওকে নিয়ে যেতে পারেন না। আপনি কে? ও আমার স্ত্রী। দেখুন, ভালোর ভালো বলছি, আমাদের সাথে আসুন। আমাকে কি কারণে নিয়ে যাবেন তা কি জানতে পারি? সব কথা কি এখানেই বলবেন নাকি আমাদের সাথে আসবেন? ওদের কথা শুনে আকাশ পকেট থেকে একটা কার্ড বের করে ওদের দেখায়। কার্ড দেখে ওদের চোখ প্রায় কপালে উঠে যাওয়ার অবস্থা। তাহলে অফিসার, আমি আপনাদের সাথে অফিসে এসে কথা বলবো। তাহলে এবার আমি আসি। আকাশ এরপর ইরাকে নিয়ে চলে আসে। কার্ডটা দেখার পর সিবিআইয়ের লোক কোনো কথা বলে না, ওখান থেকে চলে যায়। ওরা চলে যাওয়ার পর আকাশ ইরাকে নিয়ে গাড়িতে বসে। গাড়ি ড্রাইভ করে আকাশ চলে আসে বাড়িতে। গাড়িতে যদি ইরা অনেক প্রশ্ন করেছিল, কিন্তু আকাশ কোনো প্রশ্ন উত্তর দেয়নি, কেননা আকাশের কাছে উত্তর দেওয়ার মতো কোনো কথাই ছিল না। আকাশ বাড়িতে আসলো, ঈশা দৌড়ে এসে আকাশকে জড়িয়ে ধরে। কেমন আছিস ভাইয়া? তোর এই অবস্থা কি করে হলো ভাইয়া? আমি ঠিক আছি। ওয়াও ভাবি, তোমার গলার নেকলেস, কানের দুল দুটো তো সত্যিই অসাধারণ। এগুলো কিসের ভাবি? ও এগুলো হীরের, তোর ভাইয়া কিনে দিয়েছিল। তা ভাইয়া, আমার জন্য কি এনেছো? তুই ছাড়া বাকি সবার জন্যই এনেছি। দেখো ভাইয়া, ভালো হবে না কিন্তু, বলে দিলাম। আব্বু আম্মু, তোমরা এখানে আসো। তোমাদের জন্য কিছু এনেছি, তা তোমরা নিয়ে যাও। আবার আমাদের জন্য কি দরকার ছিল আনার? সত্যি আকাশ, কি দরকার ছিল আমাদের জন্য কেনার? কি যে বলো না, তোমাদের জন্য কিছু কিনলে কি হয়? এরপর আকাশ লাগেজ খুলে ওর বাবা মায়ের জন্য যা যা কিনেছে তা ওর বাবা মার হাতে দিয়ে দেয়। ওনারা তো তাপে অনেক খুশি। আচ্ছা আকাশ, সবার তো জন্য আনলি, কিন্তু তোর বোনটার জন্য তো কিছুই আনলি না। সত্যি আব্বু, ওর জন্য আনতে ভুলে গিয়েছি। থাক মামা, আমার কিচ্ছু লাগবে না। ভাইয়া ফিরে এসেছে, এটাই আমার জন্য বড় পাওয়া। আমি জানি ঈশা কখনো আমার উপর রাগ করবে না, তাই তো সবচেয়ে বেশি উপহার আমি ঈশার জন্য এনেছি। সত্যি ভাইয়া? হ্যাঁ বোন, সত্যি। ওই যে লাগেজটা দেখছিস, ওই লাগেজটা পুরো তোর। রুমে নিয়ে গিয়ে দেখিস কি কি আছে। সত্যি ভাইয়া, তুই অনেক অনেক ভালো। দাঁড়া দাঁড়া, এখন স্পেশাল গিফটটাই তো দেওয়া হয়নি। কি সেটা ভাইয়া? চোখ বন্ধ কর, দেখাচ্ছি। এরপর ঈশা চোখ বন্ধ করে, অন্যদিকে ইরা। আকাশ ও ঈশা এই কাণ্ডগুলো দেখছে আর হাসছে। সত্যি ঈশা, অনেক ভাগ্য করে তুই একটা ভাই পেয়েছিস, আর আমি একটা স্বামী পেয়েছি। এই নে, চোখ খোল। ঈশা চোখ মেলে তাকিয়ে দেখে ওর সামনে হীরের নেকলেস, সাথে ম্যাচিং করা কানের দুল। ওয়াও, অনেক সুন্দর ভাইয়া। তোর পছন্দ হয়েছে? সত্যি ভাইয়া, আমার অনেক পছন্দ হয়েছে। তা তো হবেই, কেননা এই নেকলেসটা ইরার নেকলেসের থেকেও 1000 পাউন্ড বেশি। আমার জন্য কেন এত দামি কিনতে গেলি? কি যে বলিস না, তুই আমার একমাত্র বোন, ইরা তো আমার একমাত্র বউ। যদিও পরে আরো কয়েকটা বিয়ে করলে 2-3টে হয়ে যাবে। কথাটা শুনে ইরা তো রাগে গিয়ে আকাশের কলার ধরে বলে, কি বলি? তুই তো আরো বিয়ে করবি তাই না? দেখি তোর কত বড় সাহস। আচ্ছা, তোমরা এইভাবে যার রুমে যাও। আকাশ ইরার নিজেদের রুমে আসে, ফ্রেশ হয়। আকাশ ইরাকে বাসায় থাকতে বলে আকাশ বের হয়ে অফিসের দিকে চলে যায়। ওখানে গিয়ে সাজ ও বাকি অফিসারের সাথে দেখা হয়। কালকে যতজন অফিসার এয়ারপোর্টে গিয়েছে তাদের সবাইকে মিটিং রুমে আসতে বলেন। কোনো সমস্যা হয়েছে কি? হ্যাঁ, তাই তাড়াতাড়ি করে ওদের আসতে বলো। সাজ ওখান থেকে গিয়ে খোঁজ খবর নিতে থাকে, কিন্তু আশ্চর্য ব্যাপার হলো গতকাল কোনো অফিসারেই নাকি যায়নি এয়ারপোর্টে। সেই জন্য সাজ ওখান থেকে মিটিং রুমে চলে আসে। কি হলো, তুমি এখানে কেন? অফিসাররা কোথায়? সরি স্যার, আমাদের এখান থেকে তো কোনো অফিসার যায়নি এয়ারপোর্টে। কি? তাহলে ওরা কে ছিল তাহলে? কার কথা বলছেন? আশ্চর্য, তাহলে ওই দিন তারা কে ছিল? সাজ, আমার সাথে কিছু অফিসার দাও, সাথে কিছু পুলিশ। আমি এখনই এয়ারপোর্টে যাব। ঠিক আছে স্যার, আমি সব ব্যবস্থা করে দিচ্ছি। 10 মিনিট পর সিবিআই অফিসারের 5 জন অফিসার 5 জন পুলিশ নিয়ে আকাশ রওনা দেয় এয়ারপোর্টের দিকে। ওখানে কন্ট্রোল রুমের সিসিটিভি ক্যামেরার মাধ্যমে রেকর্ড হওয়া ওই লোকগুলোর চেহারা দেখা যাচ্ছে, তাই আকাশ ওই ভিডিওটা নিয়ে নেয়।
কেননা ভিডিওর মাধ্যমে ওদের সব ধরনের খোঁজ খবর নিতে পারবে। অফিসে এসে ওই লোকগুলোর ছবি সব জায়গায় দিতে বলে, যাতে করে ওরা খুব সহজেই এদের খুঁজে বের করতে পারে। ঠিক তাই হলো, সমস্ত পুলিশ স্টেশনে ওই লোকগুলোর ছবি দিয়ে দেওয়া হলো, যাতে করে ওদের তাড়াতাড়ি খুঁজে বের করতে পারে। এভাবে 2 দিন পর ওদের খুঁজে পেল, তাই ওরা এখন সিবিআই অফিসের ভিতরে। এখানে ওদের নিয়ে আসা হয়। বল, ওই দিন তোরা ছদ্মবেশে কেন এসেছিলি? যদি না বলিস তাহলে বুঝতেই পারছিস তোদের কি অবস্থা হবে, তা তোরা কল্পনাও করতে পারবি না। তাই ভালো হবে সব সত্যি কথা বলে দে। বলছি আসলে ওই দিন আপনাদের ওখান থেকে ভুয়া পরিচয় দিয়ে উঠে আনার কথা ছিল। তা কার কথাতে তোরা এই কাজ করতে রাজি হয়েছে? রফিক ইকবালের। ওই বলছিল সিবিআই লোক সেজে আপনাদের দুজনকে গাড়িতে তুলে কিডন্যাপ করে নিতে, কিন্তু পরে তখন আপনি কার দেখেন, তখন আমরা অনেক ভয় পেয়ে যাই। সেই জন্য আমরা কোনো কথা না বলে ওখান থেকে চলে আসি। বিশ্বাস করুন, এর চেয়ে বেশি আমরা কোনো কথা আর জানি না। তাহলে লাস্ট এইটুকু বল, রফিক ইকবাল এখন কোন দেশে আছে? উনি এখন বর্তমানে এই দেশেই আছে। ওর সাথে তোদের পরিচয় কিভাবে, মানে কিভাবে কন্ট্যাক্ট করেছিল? উনি অন্য দেশ থেকে কল দিয়ে বলেছিল। সাজ, ওকে নিয়ে যাও, আমি দেখছি কি করা যায়। এবার আমাকেই যা করার করতে হবে। শ্বাস ওদের নিয়ে চলে যায়। অন্যদিকে আকাশ ভাবতে থাকে কি করে এদের মারবে, কেননা এদের মারলেই একজন না একজন প্রতিশোধ নেওয়ার জন্য উঠে পড়ে লাগবে। ওই দিনের মতো আকাশ অফিস শেষ করে বাসায় চলে আসে। কি হলো, তোমাকে এত টেনশনে কেন দেখাচ্ছে কিছুদিন ধরে? অফিস নিয়ে অনেক টেনশনে আছি, তাছাড়া তেমন কোনো সমস্যা নেই। তাছাড়া কি, কিছু একটা তো অবশ্যই আছে যা তুমি আমার থেকে লুকাতে চাইছো। কোনো কিছু নেই, এমনি ভালো লাগছে না, বুঝতে পারছো? আচ্ছা, তুমি কি ওদের সাথে দেখা করেছো? তুমি কাদের সাথে দেখা করার কথা বলতেছো? ওই দিন এয়ারপোর্টে যারা এসেছিল তাদের সাথে, আরেক সিভিআই ওই লোকগুলো, আমি তো ওদের কথাই বলছি। হ্যাঁ হয়েছিল, ওনারা বলেছে ভুল হয়েছে, সেজন্য আর কিছু বললো না। ভুল হয়েছে মানে কি বলতে চাও? মনে হচ্ছে ওরা আরেকজনকে নিতে গিয়ে ভুলে আমাদের কাছে চলে এসেছে। ও আচ্ছা, তাহলে তুমি ফ্রেশ হয়ে নাও, আমি খাবার আনতেছি। এইদিকে ইরা খাবার আনতে চলে যায়। অন্যদিকে আকাশ ফ্রেশ হয়ে বসে আছে, কেননা আকাশ আজকে কিছু সত্যি ইরাকে বলবে। ইরা খাবার নিয়ে আসলে আকাশ ইরাকে বলে। ইরা খাবার নিয়ে আসলে আকাশ ইরাকে বলল, তোমাকে কয়েকটা কথা বলার ছিল। কি কথা? তাছাড়া তুমি এত ঘাবড়ে কেন আছো? তেমন কিছু না, তোমার কাছ থেকে আমি অনেক কিছু লুকিয়েছি যা তোমার জানার দরকার। কি এমন কথা যা আমার জানা প্রয়োজন? তুমি তো জানো আমি একজন সিবিআই অফিসার, এর বাহিরেও আমার আর একটা পরিচয় আছে। আমার সেই পরিচয়টা হচ্ছে, তুমি একে তো চিনো? একে? হ্যাঁ চিনি তো, কিন্তু একে কথা কেন বলছো? আগে এটা বলো, তোমার চোখে একে কেমন? একে? ওই লোকটাকে খারাপও বলতে পারছি না, আবার ভালোও বলতে পারছি না, কিন্তু তুমি হঠাৎ ওই প্রশ্নটা কেন করছো? না কিছু না, তুমি কয়েকদিন একা একা বাইরে যাবে না, যাবার সময় সিকিউরিটি নিয়ে যাবে। ঠিক আছে যাব, কিন্তু তুমি কি যেন বলতে চেয়েছিলে? পরে সময় হলেই বলবো। পরের দিন সকালে আকাশ রেডি হয়ে নেয় অফিসে যাওয়ার জন্য। ওখানে সব কাজ রেডি করে নেয়, কেননা আজকে আকাশ একটা মিশনে যাবে, সেই জন্য কিছু লোক সাথে কয়েকজন কমান্ডো নিয়ে যাবে। ওখানে গিয়ে কোনো কাজ হলো না, কেননা কেউ যেন ওদের আগে খবর দিয়েছিল, সেই জন্য ওখান থেকে সবাই পালিয়ে যায়। এইদিকে রফিক ইকবাল খোঁজ খবর দিতে থাকে আকাশ। ওর সম্পর্কে অনেক খোঁজ নিয়ে জানতে পারে রফিক ইকবাল অনেক ভয়ঙ্কর এবং সব ধরনের খারাপ কাজের সাথে জড়িত। এমন কোনো খারাপ কাজ নেই যে রফিক ইকবাল করে না। সব তথ্য জোগাড় করার পর আকাশ ডিসিশন নেয় ওর সাথে মাফিয়ার খেলা দিয়েই ওকে শেষ করবে। তাই আকাশ ওর সব কিছু ঠিক করে রফিক ইকবালের সাথে মিটিং ঠিক করে। এতে করে রফিক ইকবাল রাজি হয়ে যায়, কেননা একের সাথে বসে কথা বলতে পারবে এই ভেবে রফিক ইকবালের অনেক খুশি। মিটিং ঠিক করে আকাশ চলে যায় ওর মাফিয়ার জগতে।
সেখান থেকে এই সব কিছু করে থাকে। আকাশ ওখানে গিয়ে 15 জন মাফিয়াকে নিয়ে রওনা দেয় রফিক ইকবালের আস্তানায়। রফিক ইকবালের আস্তানায় অনেক সিকিউরিটি, যা আকাশ দেখেই বুঝতে পারলো। কিছুক্ষণ পর রফিক ইকবাল লোকেরা আকাশকে ওনার কেবিনের সামনে নিয়ে আসলো। কি সৌভাগ্য আমার, নাপিয়া জগতের কিং একে, সে কিনা আমার সাথে দেখা করার জন্য এসেছে। ওই তোরা কে আছিস, একে স্বাগতম জানা। রফিক ইকবালের কথায় সব লোকগুলো আকাশকে স্বাগতম জানায়। ওদের স্বাগতম দেখে আকাশ অনেকটা খুশি হয়, তার সাথে অনেক হিংস্র হয়ে যায়। কেননা একে বলে আজকে এতটা ভালো আচরণ করছে, কিন্তু যদি জানতো এই একে হচ্ছে আকাশ, তাহলে হয়তো এমন করে স্বাগতম জানানোর বদলে মারামারি শুরু হয়ে যেত। বসুন এখানে, বলুন কি খাবেন? আমি এখানে কিছু খেতে আসিনি, এসেছি আপনার সাথে কথা বলতে। এর আগে জাফর ইকবালের সাথে ভালোই বন্ধুত্ব ছিল, কিন্তু হঠাৎ কি থেকে কি হয়ে গেল বুঝতেই পারলাম না। জাফর ইকবাল আমার ভাই ছিল, ওকে মেরেছে ওই সিবিআই অফিসার আকাশ। ওকে তো আমি বাসে দেবো না কখনো। আচ্ছা, একটা কথা বলবো। কি কথা বলতে চান? আপনার চেহারায় মাস্ক কেন? যদি কিছু মনে না করেন তাহলে আপনার চেহারা গিয়ে দেখতে পারি? রফিক ইকবালের কথা শুনে আকাশ একটু ঘাবড়ে গেল, কেননা আকাশের চেহারা দেখে তা বোঝা যাবে একে আর আকাশ দুজনে একই ব্যক্তি। আমিও কি কিছু ভুল বললাম? সরি, আমি আমার চেহারা কাউকে দেখাই না। এখন পর্যন্ত আমার চেহারা আমার নিজের লোকেরাই দেখেনি, সেখানে আপনাকে কি করে দেখাই? আমি জানি আপনি নিজের চেহারা কাউকে দেখাচ্ছেন না, কিন্তু তবুও আমার কেমন যেন দেখতে ইচ্ছা করেছে, তাই কথাটা বলছি। আমি এখানে এসেছি আপনার এই কাজগুলো দেখার জন্য, কিভাবে কি কাজ করেন তা পর্যালোচনা করার জন্য। কোনো ব্যাপার না, আমি নিজেই আপনার সব কিছু ঘুরে দেখাবো, আমার পুরো এই জায়গাটা। তাহলে চলুন আপনার এই জায়গাটা ঘুরে দেখি। এরপর রফিক ইকবাল একে নিয়ে সব জায়গা ঘুরে দেখালো। ওর সব জায়গায় অনেক রকম খারাপ কাজ করে রফিক ইকবাল, কেননা প্রতিটা জায়গায় এক এক ধরনের কাজ করে। আপনার এই জায়গাটা আমার ভালো লেগেছে, তাহলে এবার আমি আসি, অন্য আরেকদিন কথা হবে। এই বলে একে ওখান থেকে চলে আসে। একে ওখানে থাকা সব কিছু রেকর্ড করে নয়, কেননা যাতে সব তথ্য জোগাড় করতে পারে, এই তথ্যগুলো রফিক ইকবালের বিরুদ্ধে কাজে দেবে, সেই জন্য রেকর্ড করে নেয়। অন্যদিকে আকাশ সব তথ্য পেয়ে গেছে, এখন হামলা করতে অনেক সুবিধা হবে, কারণ এখন সব কিছু আকাশের হাতের মুঠোয়। কোনো জায়গায় কি আছে এখন এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে আকাশ। পরের দিন আকাশ রেডি হয়ে অফিসে যায়। আকাশ বলল, তোমরা সবাই রেডি হয়ে নাও। আকাশের কথায় অফিসাররা তৈরি হয়ে নেয়। আকাশ ওদের নিয়ে একটা ছোট আস্তানায় হামলা করে, এতে করে যেন রফিক ইকবাল একটু ভয় পায়, কারণ এতে করে আকাশের লাভ। তা কীভাবে আপনারা গল্প পড়লে জানতে পারবেন। ওখানে আকাশ কিছু অফিসার এবং সাথে কিছু কমান্ডো নিয়ে চলে যায়, ওই আস্তানায় হামলা করে। ওখানে থাকা সব কিছু ধ্বংস করে দেয় আকাশ। এতে করে রফিক ইকবাল তো আরও খেপে যায়, কেননা ওই আস্তানাটা ছিল অনেক সিকিউরিটি। ওখানে যখন হামলা হয়েছিল তখন বাকি জায়গাগুলোতে হামলা করতে পারে। ওখানে আকাশ কিছু অফিসার এবং সাথে কিছু কমান্ডো নিয়ে চলে যায়, ওই আস্তানায় হামলা করে। ওখানে থাকা সব কিছু ধ্বংস করে দেয় আকাশ। এতে করে রফিক ইকবাল তো আরও খেপে যায়, কেননা ওই আস্তানাটা ছিল অনেক সিক্রেট। ওখানে যখন হামলা হয়েছে তখন বাকি জায়গাগুলোতে হামলা হতে পারে, এইভাবে রফিক ইকবাল এমনটা করেছে। ওই জায়গায় হামলা করে আকাশ বাড়িতে চলে আসে। আচ্ছা তুমি কি বলো তো, আজ কয়েকটা দিন দেখলাম অনেক টেনশনে আছো। হ্যাঁ, তা তো থাকবই, অনেক কাজ পড়ে আছে, সেগুলো তো শেষ করতে হবে, তাই না? সব কাজ তুমি একাই কেন করছো? বাকি অফিসারদের দিয়ে করিয়ে নিলেই তো হয়। না, এমন করে বলো না, সব কাজ সবাইকে দিয়ে করাতে পারলে তো হতোই। শোনো না, আব্বু তোমাকে নিচে যেতে বলেছে। তুমি তাহলে অপেক্ষা করো, আমি নিচে থেকে ঘুরে আসি। ঠিক আছে যাও, তবে উনি যাই বলে না কেন তা কিন্তু তোমাকে রাখতে হবে। কি ব্যাপার? তাহলে তো তুমি অবশ্যই জানো কি জন্য ডেকেছে। আরে আমি কি করে জানবো, তুমি যাও। আকাশ নিচে নামে আসলে শাহজাহান চৌধুরী বলে, আকাশ তোমাকে যে জন্য ডেকেছে, কাল রেডি থাকবে, তোমাকে আমার দায়িত্বটা বুঝিয়ে দিতে হবে। কিন্তু আবু, তাই বলে কি সবকিছু এত তাড়াতাড়ি করাটা কি ঠিক হবে? কোনো কিন্তু নয়, তোমাকে যা বলেছি তাই করো। ঠিক আছে, তাহলে আমি তোমার সাথে অফিসে যাব। মনে থাকে জানো, এখন যাও, নিজের রুমে গিয়ে রেস্ট নাও। আকাশ রুমে চলে আসলো, ওখানে এসে রেস্ট নিল। পরের দিন সকালে এরা আকাশকে সুন্দর করে সাজিয়ে দেয় এবং সাথে আকাশের কপালে একটা চুমু দেয়।
বেস্ট অফ লাক আকাশ। আমি চাই তুমি কাজটা বুঝে নাও, কারণ আব্বু অনেক বয়স হয়েছে, তাই তুমি কাজগুলো বুঝে নাও। হয়তো দুটো অফিস সামলাতে একটু কষ্ট হবে, তবু আমি জানি তুমি চেষ্টা করলে ঠিকই পারবে। আকাশ ও ইরা কপালে একটা চুমো দিয়ে নিচে নেমে আসে। ওর বাবাকে নিয়ে অফিসে আসতে থাকে। অন্য দিনের তুলনায় আজকে অনেক বেশি সিকিউরিটি দেওয়া হয়েছে, যাতে করে আকাশকে নিয়ে উনি সাবধানে অফিসে যেতে পারে। ঠিক তাই হলো। শাহজাহান চৌধুরী আকাশকে নিয়ে অফিসে আসলো এবং শাহজাহান চৌধুরী ওনার চেয়ারে আকাশকে বসিয়ে দিল। ওনার সব দায়িত্ব আকাশকে নিয়ে দেয়। এতে করে ওখানে রিপোর্টার ছিল, যেহেতু আকাশ সিবিআই হেড, তার উপর এখন বর্তমান সিএম, তাই অনেকজন অনেক কথা বলতে থাকে কিভাবে এত দায়িত্ব পালন করবে তা ভেবে। ওদের কথা শুনে আকাশ বলে উঠল, দেখুন, আপনারা আমার দুটো কাজ নিয়ে একটু সমস্যার মধ্যে আছেন, কিন্তু আপনারা ভরসা করতে পারেন আমাকে। দুটো কাজই আমি খুব সাবধানে করব। যখন যেখানে কাজ থাকবে আমি ঠিক তখন ওখানে যাব, কিন্তু যেদিন আমি একজন ভালো লোক এবং দক্ষ লোক খুঁজে পাবো, তাকেই আমি সিবিআই এর প্রধান বানিয়ে দিব। তাই যতদিন না পর্যন্ত আমি এরকম অফিসার না পাবো, ততদিন আমি সিবিআই হেড হয়েই থাকব। তাই আপনাদের আর কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আকাশের সব কথা শুনে ওনারা একমত প্রকাশ করলো। এরপর আকাশ রেজিস্ট্রেশন খাতা সাইন করে দিল, রাজ্যের সিএম হয়ে যায়। এই নিউজটা সবাই দেখে, সাথে রফিক ইকবালও। রফিক ইকবাল নিউজ দেখে আরও ঘাবড়ে যায়, কেননা আগে থেকে আকাশের পাওয়ার অনেক বেড়ে গেছে, তাই ওর ক্ষতি করাটা অনেক কঠিন হয়ে যাবে। তা রফিক ইকবাল ভালো করে বুঝতে পেরেছে। ওই দিন আকাশ সমস্ত কাজ শেষ করে বাসায় আসছিল সিকিউরিটি নিয়ে, যদিও আকাশ মানা করেছিল সিকিউরিটি, কিন্তু ফর্মালিটির জন্য সিকিউরিটি নিয়ে আকাশকে চলাফেরা করতেই হবে এরপর থেকে। ওই দিন আকাশ বাড়িতে এসে ওর বাবা মাকে সালাম দেয়। সত্যি আজকে তুই আমার থেকে অনেক বড় একটা চাপ কমিয়ে দিলি বাবা। কী যে বলো না বাবা, দুটো কাজ সামলাতে তো কষ্ট হয়ে যাচ্ছে। তবে চিন্তা করতে হবে না, আমি সব সামলে নিব। এখন আমি উপরে যাই। এইদিকে আকাশ উপরে চলে যায়, ইরার সাথে কথা বলে ঘুমিয়ে পড়ে। অন্যদিকে রফিক ইকবাল একের লোকের সাথে কথা বলে কিভাবে আকাশের পরিবারকে নিয়ে আসতে পারবে। একের লোকজনও রাজি হয়ে গেল, কেননা একে ওই দিন রফিক ইকবালের কাছে আসতে ওর লোকজন মনে করেছিল এই কাজটা করলে একে অনেক খুশি হবে, সেজন্য ওরা রাজি হয়ে যায়। পরের দিন আকাশ যখন অফিসে চলে যায়, তার ঠিক 1 ঘন্টা পর রফিকের লোকের সাথে একের প্রায় 200 জন লোক এসে আকাশের বাবা মা এবং ইরা ও ঈশা ওদের 4 জনকে গাড়ি থেকে উঠিয়ে নিয়ে যায়। যদিও রফিকের এমন সাহস হতো না যদি না একের লোক পাশে না থাকতো। ওদের 4 জনকে নিয়ে যাওয়ার পর প্রায় 2 ঘন্টা পর আকাশ জানতে পারে ওদের সবাইকে নিয়ে যাওয়া হয়েছে। এই খবর শুনে আকাশ তো অনেক অবাক হয়, কেননা আকাশ ভালো করে জানে এই কাজটা রফিক ইকবাল করেছে, কিন্তু রফিকের এত বড় সাহস দেখে আকাশ কিছুটা অবাক হয়। আমি এখন একটা জায়গায় যাব, তাই তোমরা কেউই আমাকে ফলো করতে পারবে না, কথাটা মনে রেখো। এটা আমার অর্ডার। আকাশের কথার উপরে সিকিউরিটি কোনো কথাই বলেনি। আকাশ অফিস থেকে বের হয়ে ওর মাফিয়া জগতে চলে আসে। ওখানে এসে জানতে পারে রফিক ইকবাল একে ডেকেছে। তাই আকাশ কিছু লোক নিয়ে রফিক ইকবালের আস্থানে চলে যায়। ওখানে রফিক ইকবাল একে দেখে দৌড়ে এসে জড়িয়ে ধরে। সত্যি ভাই, আপনার লোকের জবাব নেই। ওরা না থাকলে ওই আকাশের পরিবার কখনোই আমরা ধরে আনতে পারতাম না। তা ওদের তুলে আনার আগে আমাকে জানানোর প্রয়োজন কেন মনে করনি? বিশ্বাস করুন, আপনার সাথে কন্ট্যাক্ট করার অনেক চেষ্টা করেছি, কিন্তু পারিনি, তাই আপনার লোকদের সাথে তুলে নিয়ে এসেছি। তা ওদের ক্ষতি করনি তো? ওদের কোনো ক্ষতি করিনি। একটা রুমের ভিতরে ওদের সবাইকে আমি আটকে রেখেছি। আপনি চাইলে ওদের সাথে দেখা করে নিতে পারেন। দেখা তো করবই, কিন্তু আমি একা ওদের সাথে কথা বলবো, আমার সাথে কেউ আসতে পারবে না। ঠিক আছে, তাই হবে। ওরা ওপরের রুমে আছে, আপনি তাহলে ওদের সাথে গিয়ে কথা বলেন, কেননা আমি আকাশকে এখানে আসতে বাধ্য করব। তারপর আমার ভাইকে মারা প্রতিশোধ আমি অবশ্যই নেব। তাহলে দেখা করে আসি। এরপর আমি সিঁড়ি দিয়ে উপরে চলে যাই। আমি যেতেই সব লোক ওই জায়গা থেকে অনেক দূরে সরে যায়। ওরা চলে যাওয়াতে আমি চলে যাই ওই রুমে। ওখানে যাওয়াতেই ইরা ও ঈশা কিছুটা অবাক হয়, তার সাথে আমার বাবা মাও, কেননা আমি রুমে গিয়ে নিজের মাস্কটা খুলে ফেলি। এতে করে সবাই আমাকে দেখে অবাক হয়েছে। তুমি এখানে, তাও এইভাবে? হ্যাঁ, আমি এখানে। তোমাদের আমি সবটা বুঝিয়ে বলছি। আমি হচ্ছি একে। কি বলছো এগুলো তুমি? তুই কিভাবে একে হতে পারিস? দেখো,
এখন এইসব বোঝানোর সময় আমার কাছে নেই। তোমরা শুধু এইটুকু জেনে রাখো, আমি থাকতে তোমাদের কোনো ক্ষতি হতে দিব না। তবে এইটুকু জেনে রাখো, আমি একে হলে কি হবে। তোমার ছেলে কখনো খারাপ কাজ করতে পারে না, তাই সে ভরসা আমার উপর রেখো। আমি এখন এখান থেকে চলে যাচ্ছি। ওরা জানে না আমি একে, আবার আমিই আকাশ, তাই ওরা আমাকে এখানে আসতে বলবে। তোমরা একদম টেনশন করবে না। আমি কয়েক ঘন্টা পর আকাশ হয়েই তোমাদের সাথে ফিরে আসব। সাবধানে যাবি, দেখিস তোর যেন কোনো ক্ষতি না হয়। হবে না। এই নে বন্দুক ঈশা, এটা তোর কাছে রাখ, যাতে করে তোদের সমস্যা হলে এটা দিয়ে মোকাবেলা করতে পারিস। আমি রাফিকে বলে দিব আকাশ না আসা পর্যন্ত তোদের যেন কোনো ক্ষতি না করে। কথাগুলো বলে আকাশ রুম থেকে বের হয়ে যায় এবং রফিককে সবটা বুঝিয়ে দেয়। ওদের আস্তানা থেকে চলে আসে। তার কিছুক্ষণ পর আকাশকে কল দিয়ে জানিয়ে দেয় ওখান থেকে কিছু লোক আসবে। আকাশ যেন ওদের সাথে চলে আসে। ওদের কথায় আকাশও রাজি হয়ে গেল। 1 ঘন্টা পর একের লোক যায় আকাশকে আনতে। ওরা আকাশকে হেলিকপ্টারে তুলে নেয়। হেলিকপ্টারে 1 ঘন্টার মধ্যে রফিক ইকবালের আস্তানায় চলে আসে। ওখানে আকাশকে দেখে রফিক কিছুটা হাসে। বলেছি না আকাশ, তোকে আমার কাছে আসতেই হবে, কারণ তোর বাবা মা, বোন, বই সবাই আমার কাছে বন্দি। এখন তোকে বন্দি করেছি, এবার সবাইকে এখানে মেরে পুরো শহরে মেরে হত্যা করবো। আমি বেঁচে থাকতে সেই স্বপ্ন তোর কোনোদিনও পূরণ হবে না। এই তোরা কে আছিস? ওকে হচ্ছে তোরা কে আছিস? ওকে ইচ্ছে পরিমাণে মার, যাতে করে কোনোদিন আমাদের দিকে চোখ তুলে তাকাতে ভয় করে ওদের। রফিকের কথা ওর লোক আকাশকে মারতে এলো। একের লোক একটা বাঁচল না, কারণ একে যাওয়ার সময় ওই সব লোকগুলোকে নিয়ে চলে যায়, কিন্তু 10 জন থেকে যায়। তাদের মধ্যে 10 জন লোক ওরা আকাশকে আনতে গেল হেলিকপ্টারের ভিতরে। আকাশ ওদের নিজের পরিচয়, এতে করে ওরা সবটা বুঝতে পারে, তাই একের লোক আকাশকে মারতে আসছে না। কি ব্যাপার, তোমরা কেন মারছো না? ওরা কেন আমাকে মারবে? কারণ আমি আকাশ, আবার আমি একে। এই কথা শুনে রফিক ইকবাল তো ভয় পেয়ে যায়। কি? হ্যাঁ, আমি হচ্ছি একে, আন্ডারওয়ার্ল্ডের কিং, যার নাম শুনলে বড় বড় মাফিয়া পর্যন্ত ভয় পেয়ে যায়, যেখানে তোর ভাইও বাঁচতে পারেনি। এখন তুই আবার সেই ভুলটাই করছিস আমার পরিবারের দিকে হাত বাড়িয়ে, তাই আজকে তোকেও মরতে হবে। এত বড় ধোকা, তোকে তো আমি মেরেই ফেলবো। গার্ড, তোমরা রফিকের লোকদের আটকে রেখো। আজকে আমার আর রফিকের মধ্যে লড়াই হবে। আকাশের কথায় ওরা রফিকের লোকদের আটকে রেখেছে। অন্যদিকে আকাশ রফিককে মারতে থাকে, এতে করে নিজেও কিছু মার খায়। কিন্তু এক পর্যায়ে রফিক গুলি বের করে আকাশ রফিককে গুলি করে মেরে ফেলে। পুরো শরীরে গুলি দিয়ে ভরিয়ে দিল। শরীরের এতটুকু জায়গায় বাকি নেই গুলি ছাড়া। রফিক ইকবালের মেরে আকাশ ওর বাবা মার কাছে ও বউয়ের কাছে যায়। বোনকে নিয়ে নিজেদের বাড়িতে চলে আসে এবং ওদের আস্তানায় বোমা দিয়ে উড়িয়ে দেয়। সাথে করে আকাশ ওর লোকদের ওই কাজ থেকে কাজ করতে বলে। এতে করে আকাশ ওর সবগুলো লোককে 5 লক্ষ টাকা দেয়, যাতে করে ওরা নিজেরা কিছু কাজ করে বাকিটা জীবন চালাতে পারে। এইদিকে বাড়িতে আসার পর, তুমি কে ছিলে? এতদিন আমাকে কেন বলোনি? ভয় করেছিল যদি তোমাকে হারিয়ে ফেলি। তুমি হারালেও আমি তোমাকে হারাতে দিতাম না। সত্যি, তোমায় হারাতে দিতাম না। এই বলে ওরা একজন আরেকজনকে জড়িয়ে ধরে। এইভাবে ওরা একজন আরেকজনের খেয়াল রাখতে থাকে। সাথে করে ওদের ভালোবাসার ইরার পেটে এলো ছোট্ট একটা বেবি এলো। এইদিকে ওদের সব শত্রু শেষ এবং আকাশ আগের মতো নিজের কাজ করতে থাকে। তার জন্য এখন ওর বাবা মা এখন অনেক খুশি। 10 মাস পর ইরাকে হসপিটালে নিয়ে যাওয়া হলো, কেননা ইরা পেন উঠেছে, সেই জন্য ওকে হাসপাতালে নিয়ে আসা হলো। এইদিকে ইরার কোল জুড়ে 2টা জমজ বেবি এলো। আকাশের মা বাবা ঈশা বেবিদের কোলে নিয়ে আদর করতে থাকে। 1 বছর পর ইরার ছেলে মেয়ে দুটো একটু একটু হাঁটতে পারে। আকাশ অফিস থেকে আসলো। শ্রাবণ আর শ্রাবণী ওরা আকাশের কাছে নালিশ করলো। পাপ্পা পাপ্পা আম্মু মরেছে আমাকে। আমার নামে নালিশ করা হচ্ছে বাবার কাছে, তাই না? ইরার কথা শুনে শ্রাবণী ও শ্রাবণ দুজনেই আকাশের কোলে লুকিয়ে পড়ে। তা দেখে বাসার সবাই হাসতে থাকে। এইভাবে ওদের সুখের সংসার চলতে থাকে। তাই আপনারা সবাই ওদের জন্য দোয়া করবেন। এতদিন আমার পাশে থেকেছেন, তার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সমাপ্ত।
গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং শেয়ার করে দেবেন। গল্পটি কেমন হয়েছে এবং আপনাদের কীরকম গল্প পছন্দ কমেন্ট করে জানিয়ে দেবেন। ধন্যবাদ।